ভালোবাসার সাত কাহন সিজন 2 পর্ব 1-2। খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব। দু কদম পেছাতে পেছাতে ভয়ে ভয়ে কোনো রকমে কথাগুলো বলল ভীত সশস্ত্র মেয়েটি। তার গলা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। অপরদিকে সামনে থাকা কালো লম্বা হুডি ও কালো ডেনিম জিন্স পরিহিত লম্বা চড়া ও বলিষ্ঠদের সুদর্শন যুবকটি ঘাড় সামান্য কাত করে মুখে ডেভিল স্মাইল নিয়ে এক কদম করে মেয়েটির দিকে সামনে এগুচ্ছে। তরুণী মেয়েটি যতটা পেছোচ্ছে পুরুষটি ঠিক ততটাই মেপে মেপে তার কাছে এগুচ্ছে। হঠাৎ মেয়েটির খুব কাছে ঘেঁষে ধারালো যুবকটি। ভয়ে উত্তেজনায় মেয়েটি চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল। যুবকটির উত্তপ্ত নিঃশ্বাস প্রশ্বাস আর নাকে মুখে আছড়ে পড়ছে। মেয়েটির ভয়ার্ত চেহারা দেখে যুবকটা বাঁকা হাসলো। এরপর দেয়ালের দুই পাশে নিজের দুই হাত রেখে মেয়েটির বাহু বন্দি করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে হাসকি স্বরে বলতে লাগলো, "Why are you so afraid of me addiction? I am sure crazy lover. I am you so hard baby." খুব ভোরে তৃতীয়বারের মতো এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠে বসল তানভি। স্বপ্নে দেখা মেয়েটি যে সেটা বুঝতে তার দেরি হলো না। তবে যুবকটি সে চিনতে পারেনি, কারণ তার মুখ অন্ধকারে আচরণে ঢাকা ছিল। প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তানভি। সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। পাশে তার বোন তাসা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। সেদিকে এক পলক তাকিয়ে বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি ঢকঢক করে পান করল সে। এরপর কিছু দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে কিছুক্ষণ বসে রইল। ফজরের আজান কানে আসতেই ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ আদায় করে নিল সে। তারপর নিজের মনকে বুঝ দিল ওইটা কেবল তার একটা দুঃস্বপ্ন ছিল, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। এমন অপ্রত্যাশিত কিছুই তার জীবনে ঘটবে না। তানভি, বোন আমার, এবার উঠে পড় প্লিজ। কাঁধ অবধি থাকা কমফোর্টার সম্পূর্ণ মাথায় মুড়িয়ে নিল তানভি। আরাদিয়া নামক 25 বছর বয়সী যুবতী, তার বোন তাসা এলি গিয়া বিরক্ত হয়ে তার কমফোর্টার টেনে নিয়ে আসলো। তানভি বিরক্ত মুখে উঠে বসে বলল, এটা কি করলি আজ তাসা? আমাকে ভালোভাবে ঘুমাতে দে বলছি। তাসা কোমরে হাত গুজে কর্কশ স্বরে বলল, অনেক হয়েছে তোর ঘুমানো। ঘড়িতে এখন সময় দেখেছিস কয়টা বাজে? আজকে না তোর চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা? তানভি এবার ভালো মতো উঠে বসলো। পাশের টেবিল থেকে চশমা পরে নিয়ে নিশ্চিন্ত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, আসলেই তো আমি একদম ভুলে গিয়েছিলাম। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার মাথায় হাত পড়ে গেল। বিভ্রান্ত কণ্ঠে তাশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সকাল 8টা বেজে গেছে আর তুই আমাকে এখন ডাকছিস? একদম আমার দোষ দিবি না বলে দিলাম। আমি সকাল 7টা থেকে তোকে ডেকে যাচ্ছি, কিন্তু তুই তো গরুর মতো এতক্ষণ যাবৎ ঘুমাচ্ছিলি। তোর জন্য আমার আর্ট এক্সিবিশনে লেট হয়ে যাচ্ছে। ঝটপট উঠে রেডি হয়ে নে। তানভি তাড়াতাড়ি উঠে আশ্রমে চলে গেল। সে চলে যেতেই তাশা দীর্ঘ শ্বাস ফেলে নিজেও রেডি হতে চলে গেল। ইতালির মিলান শহরের একটি ডুপ্লেক্স বাড়িতে বাবা, মা, আঙ্কেল আর দুই ছেলের সাথে একসাথে থাকেন তানভি আরাদিয়া। তার যমজ বোন তাসা এলিগিয়া। তানভীর কাছে অতীত শুধুমাত্র একটা সাদা পৃষ্ঠার মতো। কারণ অতীতের কোনো কিছুই তার মনে নেই। তার স্মৃতিতে শুধু আজ থেকে 6 বছর আগে পর্যন্তের বর্তমানটুকুই মনে রয়েছে। তার সাথে থাকা মানুষগুলো তাকে যা বলেছে সেটাই অকপটে বিশ্বাস করেছে সে। বাবার পঙ্গুত্ব, মায়ের মানসিক অসুস্থতা, বোনের বিষণ্ণতা তাকে মাঝে মাঝে ভাবালেও সেসব খুব একটা পাত্তা দেয় না সে। অপরদিকে তাদের আঙ্কেল আজহারুল মাজাহার এবং তার দুই ছেলে সায়ান ও রায়ান শুরু থেকেই বেশ হাসিখুশি। তাদেরকেই নিজের পরিবার ভেবে একটা নিশ্চিন্ত জীবন পাড়ি দিচ্ছিল তানভি। কখনো নিজের অতীতের ব্যাপারে জানার চেষ্টাও করেনি। আজ মিলানের একটি নামি দামি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবে তানভি। তার পরনে ব্ল্যাক টি-শার্ট, ব্ল্যাক জিন্স এবং ডার্ক ব্রাউনের কালারের একটি ওভারকোট। মাথায় ইউন্টার ক্যাপ, কাঁধ অবধি ব্যাংকস হেয়ার কাট করা, ব্রাউন চুলগুলো কার্ল করে রাখা। খাবার টেবিলে এসে মুখে কোনো রকম একটা পাউরুটি ঢুকিয়ে বের হয়ে যেতে নেয় তানভি। তার মা শাহানা বেগম রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এটা কেমন আচরণ তানভি? ভালো মতো খাবারটা শেষ করে যা বলছি। তানভি ব্যস্ততা দেখিয়ে বলল, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে আম্মু, পরে দেরি হয়ে গেলে ইন্টারভিউয়ের টাইমটাই শেষ হয়ে যাবে। তাসা নিজের স্ট্রেট করা দীঘল কালো চুলগুলো ক্লাচার দিয়ে আটকে দিয়ে পাউরুটি চিবোতে চিবোতে বলল, আমারও তো আর্ট এক্সিবিশন আছে। আমি তোর মতো এমন করে লাফাচ্ছি? তানভি কিছু বলার আগে সায়ান খাওয়া শেষ করে বলে উঠল, আচ্ছা, এত কথার দরকার নেই। আমি বরং তানভিকে ওর অফিসে পৌঁছে দিচ্ছি। গাড়িতে যেতে যেতে ব্রেকফাস্টটাও করিয়ে নিবে না হয়।
তানভি খুশি হয়ে বলল, গুড আইডিয়া, তাড়াতাড়ি চলো সায়ান ভাইয়া। সায়ান হাসি মুখে তানভীকে নিয়ে বেরিয়ে গেল। ওরা চলে যেতেই তাসা, শাহানা বেগম এবং সাদমান আলম একটা দীর্ঘশ্বাস নিলেন। রায়ান খাবার খেয়ে উঠে যেতে তাসাকে উদ্দেশ্য করে বলল, তোমার খাবার শেষ হলে আমাকে একবার নক করো, আমি তোমাকে আর্ট এক্সিবিশনে পৌঁছে দিব, ঠিক আছে? তাসা জোরপূর্বক হেসে সম্মতি জানালো। রায়ান চলে যেতেই শাহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আজহারুল মাজহারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এই মেয়েটার মুখে হাসিয়ে দেখবো বলেই আজ ওর পরিচয় সহ আমাদের সবার পরিচয় সম্পূর্ণরূপে মুছে দিতে নতুন পরিচয় ধারণ করতে হয়েছে। নিজেদের পরিবার, পরিজন, দেশ ছাড়তে হয়েছে। অতীতের কালো ছায়া থেকে আমার মেয়ে দুটাকে বাঁচাতে নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়ে নতুন অস্তিত্ব ধারণ করতে হয়েছে। সাদমান আলমের স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনামূলক কণ্ঠে বলে উঠলেন, নাম পরিচয় পাল্টিয়ে ফেলেছি বলে কি আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? আজ আমি আহাদ আলম, তুমি শারমিন বেগম, আর আমাদের দুই মেয়ে শ্বেতা, শুভ্রা জীবিত রয়েছে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাঁচার মতো কি বেঁচে রয়েছি আমরা? সেতার না হয় অতীতের কোনো কিছু মনে নেই, কিন্তু তুমি আজ দুই পা হারিয়ে পঙ্গু, আমি আর শুভ্রা মানসিকভাবে বিধ্বস্ত। বড় ভাইজান ভাবি রাদের সাথে দীর্ঘ 6টা বছর যাবৎ কোনো ধরনের যোগাযোগ নেই আমাদের। এটাকে কি বেঁচে থাকা বলে? আজহারুল মাঝার শান্ত স্বরে বলে উঠলেন, আহা ভাবি, প্লিজ কান্নাকাটি করবেন না। অতীতকে যত ভুলে থাকতে পারবেন ততই ভালো। ভাগ্যকে মেনে নিতে শিখুন। সাদমান আলম বলে উঠলেন, তোর প্রতি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই আজহার। তুই যদি সেই রাতের সময় মতো পৌঁছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে আমাদের উদ্ধার না করতি, তাহলে আজ আমরা কেউই জীবিত থাকতাম না। আজহারুল মাঝার হেসে বলে উঠলেন, ভাগ্যিস পুরনো বন্ধুত্বের দাবিতে তুই তোর মেয়েদের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছিলি, আর যাওয়ার আগে কাউকে কিছু না বললেও আমাকে ফোন করে সবটা জানিয়েছিলি। তাই তো তোর আসতে দেরি হয়, আমি সেখানে গিয়ে তোদেরকে বাঁচিয়ে নেই। আর তারপর আমার সাথে জার্মানি নিয়ে আসি। দীর্ঘ 6টা বছর জার্মানিতে কাটানোর পর এখন তোদের সবাইকে নিয়ে ইতালিতে চলে আসলাম। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, ওই অভিশপ্ত বিয়ের কথা মুখে আনবেন না ভাইজান। আমাদের ধ্বংসযজ্ঞের উপলক্ষ ছিল ওই বিয়ে। সে কালো অভিশাপ থেকে মেয়ে দুটোকে বাঁচাতে এত বছর ধরে আত্মগোপন করেছিলাম জার্মানিতে, আর এখন ইতালিতে। নিজের মাতৃভূমিতে কবে ফিরতে পারবো তাও জানি না। আজহারুল মাজহার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সবই আল্লাহ ভরসা ভাবি। তাসা খাবার ছেড়ে উঠতে নিবে তখনই তার সামনে রায়ান এসে হাজির, একদম রেডি হয়ে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। তাসা একটা দীর্ঘ শ্বাস নিল। রায়ানের চোখের ভাষা, অনুভূতি সে বুঝতে পারে, কিন্তু তার পক্ষে যে ইহান ছাড়া আর কাউকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আজও সকলের অগোচরে ইহানের কথা ভেবে ভেবে অবিরত অশ্রুপাত করে তাসা। মনে মনে জিজ্ঞেস করে, ইহান কি এখনো তাকে মনে রেখেছে? তাকে কি এখনো আগের মতোই ভালোবাসে, নাকি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে সংসার পেতেছে? কে জানে। আমাকে মাফ করে দিন স্যার, এমন ভুল আর কখনোই হবে না। প্লিজ স্যার, লাস্ট একটা চান্স দিন। সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় একটা লোক হাত জোর করে লং ব্ল্যাক হুডি পরিহিত এক শ্বেতকায় দীর্ঘদেহী সুঠামদের অধিকারী ব্যক্তির কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাচ্ছে। তার সাথে আরো কয়েকজন ব্যক্তি একই রকম অবস্থায় সামনের যুবকটির কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে, অথচ সামনের ব্যক্তিটি সম্পূর্ণ নির্বিকার ভাবে ঘাড় সামান্য কাত করে হাতে পিস্তল নিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাম করে বসে আছে। রক্তাক্ত দুই চোখ এবং দাড়িবিহীন তীক্ষ্ণ ধারালো চোয়াল জানান দিচ্ছে তার তীব্র ক্রোধের। তার দুই পাশে কালো স্যুট প্যান্ট পরিহিত আরো দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারাচ্ছন্ন রুমটার মাঝ বরাবর একটি টিউব বাল্বের আলোয় স্যাঁতস্যাঁতে রুমটা খানিকটা আলোকিত হয়ে রয়েছে। There is no such a thing, last chance for me. নাও গো টু হেল, বলে সাথে সাথে সামনে থাকা লোকগুলোকে কয়েক রাউন্ড গুলি করে শুট করে দিল চেয়ারে বসে থাকা নির্দয় অথচ সুদর্শন যুবকটি। লোকগুলোর তীব্র আর্তনাদ পুরো রুমের চারপাশে অনেকক্ষণ যাবৎ বাড়ি খেয়ে ধীরে ধীরে একসময় স্থিমিত হয়ে গেল। দুজন লোক তার দেহগুলোকে টেনে টেনে বাহিরে দিকে নিয়ে চলল। লং ব্ল্যাক হুডি পরিহিত ব্যক্তিটি পিস্তলের সামনের অংশে একবার ধীরে সুস্থে ফু দিল, তারপর একটা ডেভিল স্মাইল হেসে সামনে দাঁড়ানো তার
অনুগত কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শক্ত কণ্ঠে বলল, সবাই চোখ খুলে দেখে নাও, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরিণাম এটাই। আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করলে এর থেকেও ভয়াবহ শাস্তি দিব আমি। আমার ডিকশনারিতে সেকেন্ড চান্স কিংবা লাস্ট চান্স বলে কোনো ওয়ার্ড ছিল না, নেই আর হবেও না। দিস এরিশ অ্যাড্রিয়ানা ইজ আ ভেরি ক্রুয়েল অ্যান্ড ডেঞ্জারাস পারসন। এভরিওয়ান রিমেম্বার দিস বলে এরিশ গট করে পা চালিয়ে অন্ধকারাচ্ছন্ন দম বন্ধ করা রুমটা থেকে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই সম্পূর্ণ ব্ল্যাক থিমের প্রকাণ্ড এক সিঁড়ি এবং তার নিচে ড্রয়িং এর রুম দেখা গেল। সেখানে রোবটটি স্টাইলে একটি দুই পাশে সারি সারিভাবে দাঁড়ানো অসংখ্য কালো পোশাকধারী গার্ড গান হাতে দাঁড়িয়ে রয়েছে। মূলত এটা এরিসের ইটালিক শহরের তার আন্ডারগ্রাউন্ডের নতুন আস্তানা। পৃথিবীর মধ্যে তার জানা অজানা সকল কর্মকাণ্ড ইতালি থেকে পরিচালিত হয়। সারা ইতালি জুড়ে এরকম অসংখ্য আন্ডারগ্রাউন্ড পেন্ট হাউস রয়েছে তার। এরিসের বিধ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ফারহান জিওয়েল তার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে গেল। এরিস এই মুহূর্তে সোফায় বসে রয়েছে, তার ডান হাতটা টিস্যু পেপার দিয়ে বেশ মনোযোগ সহকারে ভালোভাবে মুছতে লাগলো সে। এরিসের দিকে পানির বোতল এগিয়ে দিতেই সেখান থেকে ঢকঢক করে পানি খেলো সে। রাশিয়া থেকে আমাদের কাছে যে ব্ল্যাক ডায়মন্ড আসার কথা ছিল সেটা কি পৌঁছেছে? এরই শীতল কণ্ঠে ফারহানকে কথাটা জিজ্ঞেস করলো, অথচ এই কণ্ঠটাকেও ফারহানের কাছে ভুতুড়ে ঠেকলো। একটা মানুষ এতটা হাড় হিম করা শীতল কণ্ঠ কিভাবে বলতে পারে সেটাই বুঝতে পারে না ফারহান। ফারহান শান্ত কণ্ঠে জবাব দিল, জি স্যার, পৌঁছেছে। তাছাড়া ইউরোপের কয়েকটা দেশ থেকেও আমাদের ড্রাগস এবং উইপন্স ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেগুলোও খুব দ্রুত পৌঁছে যাবে। এরিস ঘাড় সামান্য কাত করে দোলাতে দোলাতে বলল, গুড। হঠাৎ ফারহানের ফোন বেজে উঠল। ফারহান স্ক্রিনের নাম্বারটা দেখে এরিসের উদ্দেশ্যে দ্রুত কণ্ঠে বলল, স্যার, ক্ল্যারা ম্যাডাম কল দিয়েছে। আপনাকে কলে পাচ্ছে না বলেই আমার ফোনে কল দিয়েছে। আপনি কি একটু তার সাথে কথা বলবেন? এরিস ফারহানের হাত থেকে ফোনটা নিয়ে সেটা এক ঝটকায় কেটে দিয়ে সোফায় ছুঁড়ে ফেলল। ফারহান অবাক হয়ে তাকিয়ে রইল। এরিসের বাস্তব দুনিয়ায় অসংখ্য মেয়ে ফ্যান রয়েছে, তাদের মধ্যে অনেকেই আবার তার তথাকথিত গার্লফ্রেন্ডও। কিন্তু মজার ব্যাপার হলো, তাদেরকে দুদিন ডেট করার পরই এরিস তাদেরকে ছেড়ে দেয়। দুদিনের মোহ শেষ হয়ে যাওয়ার পর তাদের প্রতি তার আর কোনো ইন্টারেস্ট কাজ করে না। মেয়েগুলোর ইমোশন নিয়ে খেলা করা এবং অতিরিক্ত উচ্ছৃঙ্খল মেয়েদের ভেঙে গুঁড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য। নারী সঙ্গ প্রচণ্ডভাবে ঘৃণা করে সে। তবে তার একটা বিশেষত্ব আছে, এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচড হয়নি সে। জাস্ট লোক দেখানো ভালোবাসা যেটাকে বলে, সেটাই সে প্রতিনিয়ত করে আসছে। আর যাকে তার কাছে ধোঁকাবাজ কিংবা ক্যারেক্টারলেস মনে হয়েছে তাদেরকে নিজ হাতে শেষ করে দিয়েছে, দ্বিধা করেনি সে। তার কাছে প্রেম ভালোবাসা মানে টাইম পাস আর ফালতু জিনিস বলে মনে হয়। আর ওই টাইপ কিছু মেয়েরাও আসে ইরিসের ধন সম্পত্তি, প্রাচুর্য ও তার দৈহিক সৌন্দর্য দেখে। ফারহান সাহস করে ঢোক গিলে জিজ্ঞেস করলো, এবারও কি অন্যদের মতো ক্লারা ম্যাডামের সাথে ব্রেকআপ করে ফেলবেন স্যার? এরিস একবার কঠিন চোখে ফারহানের দিকে তাকালো। এর অর্থ এরিসকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকার কারো নেই। ফলে ফারহান বেচারা আরো চুপসে গেল। এরিস হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল, ভয়ঙ্কর সেই হৃদয় কাঁপানো অট্ট হাসি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে এরিস একটা সিগারেট ধরাতে ধরাতে বাঁকা হেসে ডিপ হাস্কি ভয়েসে বলল, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ লাভ ইন দ্য ওয়ার্ল্ড। এভরিথিং ইজ ইলুশন অ্যান্ড ডিসেপশন। আই ডোন্ট বিলিভ ইন দিস ননসেন্স অ্যান্ড ফাকিং থিং। ফারহানের মাঝে মাঝে ইচ্ছে হয় এরিসকে জিজ্ঞেস করতে, কেন আপনার প্রেম ভালোবাসার প্রতি এত বিতৃষ্ণা আর ঘৃণা স্যার? কিন্তু ফারহানের সাহসে কুলায় না। তবে বহুদিনের ঘনিষ্ঠতা এবং টাইম পার্টনার হিসেবে কাজ করার জন্য সে মন থেকে তার স্যারের জন্য প্রে করে। তার স্যারের জীবনে যেন সত্যিকারের ভালোবাসা কেউ একজন আসে, যে কিনা এই নির্দয় পাষাণ হৃদয়হীন মানুষটার হৃদয়ে ভালোবাসার পবিত্র ফুল ফোটাবে। তবে এরিসের মতো একটা সাইকো ও নিষ্ঠুর ব্যক্তির জন্য আদৌ কি পৃথিবীতে কারো জন্ম হয়েছে? ইতালির ক্যালাব্রিয়া শহরের নামকরা এবং অন্যতম শক্তিশালী মাফিয়া গ্যাং 'অ্যানড্রাংঘেটা', যার প্রতিষ্ঠাতা ছিলেন নাহিয়ান আব্রাহার খান, কিন্তু সেই মাফিয়া সংগঠনকে বিগত ৬ বছরে সম্পূর্ণ ইতালি সহ সমগ্র বিশ্বে প্রচণ্ড শক্তিশালী করে তুলেছে এরিস। বর্তমানে এর সদর দপ্তর স্থাপন করেছে ইতালির মিলান শহরে।
এই নতুন দুনিয়া ও জীবনের জন্য নিজের নাম, পরিচয়, পার্সোনালিটি, লুক সবকিছু বহু আগে পরিবর্তন করে ফেলেছে সে। বর্তমানে ইতালির নাম্বার ওয়ান মাফিয়া সংগঠনের তার প্রতিষ্ঠিত অ্যান্ড্রা অ্যান্ড্রাংঘেটা অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে এরিস ৫০ তলা বিল্ডিংয়ের ৪৬তম তলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকার আকাশের নিচে আলো ঝলমলে মিলান শহরটাকে দু চোখ ভরে অবলোকন করছে সে। বাহিরে মৃদু স্খলন হচ্ছে, শীতল বাতাস দেহ অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, কিন্তু ইরিস সামান্য এক হুডি আর জিন্স পরে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে। তীব্র ঠান্ডায় তার শরীর বরফ শীতল হয়ে আসলেও তার দৃষ্টি এবং মুখভঙ্গি অত্যন্ত নির্জীব। তার সম্পূর্ণ দেহ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। অ্যালকোহলের গ্লাসে এক চুমুক দিয়ে সম্পূর্ণ ড্রিঙ্ক শেষ করে সেটা শক্ত হাতে চেপে ধরল এরিস। তীব্র হাতের চাপে মুহূর্তেই কাঁচের গ্লাস ভেঙে গিয়ে তার হাতে কাঁচের টুকরো ঢুকে গেল। সেই সঙ্গে তার চোখ দুটো ভীষণভাবে জ্বলতে জ্বলতে রক্তলাল হয়ে গেল। এরিসের জ্বলতে থাকা হৃৎস্পন্দন বেড়ে গেল আরো কয়েক গুণ। রুষিত নয়নে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে তীব্র শ্লেষের সাথে সে বলতে লাগলো, কি ভেবেছ তুমি শ্বেতাম্বরবাসীরা? এত সহজে তোমায় ভুলে যাব আমি? এত সহজে আমার থেকে নিস্তার পেয়ে যাবে তুমি? তাহলে শুনে রাখো, শুধুমাত্র অর্ধযুগ কেন, যত দিন পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে ততদিন পর্যন্ত তোমাকে অবিরত খুঁজে যাব আমি। নাম পরিচয় লুকিয়ে পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না তুমি। তোমাকে আমার বানানো জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বো আমি। সেই জাহান্নামের আগুনে আজীবন জ্বলবে তুমি। আমার হৃদয়ের রক্তক্ষরণ নেত্রপল্লবে অশ্রু হয়ে গড়িয়ে পড়েছে শুধুমাত্র তোমার জন্য মেয়ে। তবে জেনে রাখো, আসক্তি আমার, এই অশ্রু আমাকে কঠোর মানবে পরিণয়ে করে তোমার আজীবন দগ্ধ করার একটি অস্ত্র মাত্র। অসংখ্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের তালে তালে গানটি গাওয়ার সাথে সাথে স্টেজে দুর্দান্ত ড্যান্স পারফরম্যান্স করে যাচ্ছে সিওন জুন এবং তার অন্যান্য ব্লকবাস্টার সঙ্গীরা। প্রত্যেকের সাথেই ইয়ার মাইক্রোফোন অ্যাটাচড করা। ব্ল্যাক টি শার্ট, লেদার জিন্স এবং লেদার জ্যাকেট পরিহিত অবস্থায় সিওন জুন সহ বাকিদের গলার সুর এবং প্রতিটি অঙ্গভঙ্গি মুগ্ধ করছে স্টেজের সামনে বসে থাকা তাদের লাখো পাগল ভক্তদের। তাদের উন্মাদনা এবং কোলাহলে কয়েকশো একরের রাতের অন্ধকারের মাঝে কৃত্রিম আলো ঝলমলে বিশাল এরিয়া তুমুল জমজমাট হয়ে উঠেছে। অগণিত মোবাইল ফ্ল্যাশের তীব্র আলোতে অন্ধকার রাত্রি অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সিয়নজুন ওরফে ইহান ইয়াফি হায়দার ৫ বছর ধরে সাউথ কোরিয়ার বাসিন্দা। নিজের যন্ত্রণাময় জীবন থেকে বাঁচতেই হোক কিংবা শুভ্রাকে ভুলে থাকতেই হোক, সে ৫ বছর আগে নিজের দেশ, পরিবার, পরিজন ছেড়েছে। এর মাঝের একটা বছর তার অসহনীয় যন্ত্রণায় কেটেছে। ৫ বছরে নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ইহান তার সমসাময়িক দেশি-বিদেশি ৫ জন বন্ধুদের সহযোগিতায় গড়ে তুলেছে নিজেদের কে-পপ ব্র্যান্ড সুইস বাটারফ্লাই, যা বর্তমানে সাউথ কোরিয়া সহ পৃথিবীর সুপারহিট পপ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের লিডার স্বয়ং সিওন জুন। তাদের ব্র্যান্ডের অসংখ্য অ্যালবাম, দলীয় এবং একক গান ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। এই ব্র্যান্ডের গোড়াপত্তনের সময় থেকেই ইহান নিজের নাম, পরিচয়, ব্যক্তিত্ব, ব্যাকগ্রাউন্ড সকল কিছু পরিবর্তন করে ফেলেছে। নিজের পরিবার, পরিজন অর্থাৎ ব্যক্তিগত সকল কিছু সবসময় গোপনীয়ই রেখে এসেছে সে। পারফরম্যান্স শেষ করে সিওন জুন সহ সবাই গ্রিন রুমের উদ্দেশ্যে রওনা হতেই একটি মেয়ে ফ্যান কোথা থেকে এসে যেন সিওন জুনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফেলে। সিকিউরিটি গার্ডরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে সিওন জুন তাদেরকে বাধা দিল। সিওন জুনের ঘনিষ্ঠ বন্ধু হা জুন ফিসফিস করে তার কানের কাছে এসে কোরিয়ান ভাষায় বলল, মেয়েটা কে রে সিওন? দেখে তো মনে হচ্ছে তোর ফ্যানের থেকে বেশি কিছু। দেখিস আবার প্রেমে টেমে জড়িয়ে না যাস কিন্তু। আমাদের ব্র্যান্ড এক্সপায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এসব কিন্তু নিষিদ্ধ। সিওনজন তাকেও একইভাবে ফিসফিস করে বলল, তুই যেমনটা ভাবছিস এমন কিছুই না। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার সাথে এসো হা ইউন। বারবার তোমাকে মানা করেছি না আমার পিছু পিছু আসতে, তারপরও কেন আমার পিছু ছাড়ছো না? আপাতমস্তক কালো হুডি, জিন্স শরীর এবং মাস্কে নাক মুখ ঢেকে একটি কফি শপে হা ইউনের সাথে বসে কফি খেতে খেতে শীতল কণ্ঠে কথাগুলো বলল সিয়ন জুন। এই মুহূর্তে তাকে কোনো সাধারণ মানুষ অথবা ফ্যান বেজের কেউ চিনে ফেললে আরেক ঝামেলায় পড়তে হবে। হাই ইউন করুণ মুখ করে সিওন জুনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কতবার বলবো সিওন, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাও কেন তুমি বোঝো না? কোরিয়ান ভাষায় দুজনের কথোপকথন চলতে লাগলো।
সিয়নজুনের এই মুহূর্তে প্রচন্ড বিরক্তি লাগছে। কে-পপ আইডল হওয়াতে তার এরকম অসংখ্য পাগল মেয়ে ফ্যান আছে, কিন্তু হা ইউন যেন তাদের সকলের থেকে দুই কাঠি উপরে। ৩ বছর ধরে তার পিছনে আঠার মতো লেগেছে, কোনোভাবেই ছাড়ার নাম নিচ্ছে না। সিয়নজুন কঠোর মুখভঙ্গি করে হা ইউনকে আঙুল উঁচিয়ে রুক্ষ কণ্ঠে শাসিয়ে বলল, এরপর থেকে আমার পিছু করা একদম বন্ধ করবে, বুঝেছো? না হলে কিন্তু একদম ভালো হবে না, বলে দিলাম। বলে সিয়নজুন উঠে যেতে নিলেই হা ইউন আচমকা বলে উঠল, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভুলতে পারোনি, তাই না? হা ইউনের হঠাৎ এরকম কথায় থমকে দাঁড়িয়ে গেল সিয়নজুন। বিস্মিত দৃষ্টিতে হা ইউনের দিকে তাকিয়ে রইল। তার কাছে এসে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কার কথা বলছো তুমি? হাইও নির্বিকার চিত্তে বলল, মেয়েটার নাম তো আমি জানি না, কিন্তু তুমি তোমার দেশে অতীতে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতে। সে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকাওনি, রিলেশনশিপেও জড়াওনি, ঠিক না? সিয়নজুন চোখ মুখ শক্ত করে বলল, তুমি আমাকে স্টক করছিলে? ইউন হেসে বলল, প্রিয় মানুষের সবকিছু সম্পর্কে জানার দরকার হয়। তুমি গ্লোবাল সুপারস্টার হতে পারো, কিন্তু আমার কাছে তুমি একান্তই স্বপ্নের পুরুষ। বিশ্বাস করো সিয়নজুন, আমি তোমায় এত ভালোবাসবো যে তুমি ওই মেয়েটাকে একদম ভুলে যাবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় পড়ল হাইউনের গালে। হাইউন গালে হাত দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে সিয়নজুনের দিকে তাকিয়ে রইল। সিয়নজুন দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলল, কাউকে ভালোবাসতাম না আমি, আর না কাউকে ভালোবাসি। নেক্সট টাইম আমার সামনে এসব ফালতু কথাবার্তা বললে এর থেকেও খারাপ অবস্থা করে ছাড়বো তোমার। মাইন্ড ইট। সিয়ানজুন আবারও চলে যেতে নিলে হাইয়ন কান্না বিজড়িত কণ্ঠে কিছুটা চিৎকার করে বলে উঠল, তুমি একটা মেয়ের গায়ে হাত তুলেছো? এটা আমি পাবলিকলি রিলিভ করে দিলে তোমার ক্যারিয়ারের কি অবস্থা হবে ভাবতে পারছো? সিয়নজন পিছন ঘুরে তাকিয়ে বোকা হেসে বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছা সেটাই করো, আই ডোন্ট কেয়ার। এই নিউজ রিলিভ করার আগে কেন এমন ঘটনাটা ঘটলো, কাইন্ডলি সেটা প্রকাশ করো নিজ দায়িত্বে, না হলে প্রকাশ করার জন্য আমি তো আছি। বলে সিয়নজুন আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে গটগট পায়ে বাইরে বেরিয়ে গেল। হাইয়ুন স্তব্ধ হয়ে সেখানে পাথরের মতো বসে রইল। আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইহান। শীতল বাতাসে তার ঘাড় অবধি লম্বা সিল্কি চুলগুলো উড়ছে। দৃষ্টিজোড়া শুষ্ক হলেও ভেতরে তীব্র কষ্টের বান হৃদয়ে জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ছে। পরনের ওভারসাইজ টি-শার্ট আর থ্রি-কোয়ার্টার জিন্স প্যান্টের পকেটে দুহাত গুজে সে ভেজা কণ্ঠে আপন মনে বলতে লাগলো, তোকে ভালোবাসা কি তবে আমার ভুল ছিল শুভ্রা? আমাকে দেওয়া কথা কি তুই কি করে ভাঙতে পারলি? কি করে পারলি আমায় ছেড়ে অজানায় হারিয়ে যেতে? তোকে কি আদৌ ভুলতে পেরেছি আমি, নাকি ভুলে গিয়েও মনের মণিকোঠায় সযত্নে আগলে রেখেছি? আমার মন আমার প্রশ্নের উত্তর দেয় না রে। ইতালির ভেনিস শহরে একটি স্বনামধন্য আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশনে 2025 অনুষ্ঠিত হচ্ছে। ইতালির নামি দামি সব শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে সেখানে। এত এত জ্ঞানী গুণী মানুষের আঁকা চিত্রকর্মের মাঝে তাসার কাঁচা হাতের আঁকা একটি চিত্রকর্ম সেখানে ঠাঁই পেয়েছে, যেখানে প্রাকৃতিক অভয়ারণ্যের দুজন প্রাণবন্ত হাসিখুশি তরুণ তরুণীর সাইকেলে করে ঘুরে বেড়ানোর ছবি আঁকা রয়েছে। ছবিটি বেশ সাধারণ কিন্তু নিখুঁত আঁকি বুকি এবং নিপুণ হাতের দক্ষতায় রং তুলি আঁচড়ে ছবিটা ফুটিয়ে তোলার কারণে সেটা বেশ অনবদ্য হয়ে উঠেছে, যার ফলে পেন্টিংটি নজর কেড়েছে আর্ট গ্যালারিতে উপস্থিত সকল ক্রেতাদের এবং দর্শনার্থীদের। যাচাই বাছাই করতে করতে একসময় 30,000 ইউরো দিয়ে সবচেয়ে বেশি দামে সেটি কিনে নিয়েছিলেন ইটালির একজন স্বনামধন্য ব্যক্তি। নিজের প্রথম আঁকা পেন্টিং এর এত সুনাম এবং মূল্য দেখে খুশিতে গদগদ হয়ে গেল তাশা। সে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে তার পাশে থাকা রায়ানকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরল সে। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে দূরে সরে গেল। মনে মনে নিজেকে ধিক্কার দিল, শুভ্রা, কিভাবে তুই তোর ইহান ভাইয়াকে ছাড়া অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরতে পারলি? তুই তো শুধুমাত্র তোর ইহান ভাইয়াকে এইভাবে খুশিতে জড়িয়ে ধরতি। কিন্তু রায়ানের কাছে তাশার এভাবে জড়িয়ে ধরাটা একদম অন্যরকম অনুভূতিদায়ক ছিল। সে তো তাশাকে মনে মনে কবে থেকেই পছন্দ করে। তার উপর তাশার এরকম কাছ থেকে স্পর্শ তাকে আরো উন্মাদ করে দেয় তার প্রতি। রায়ান গলা খাকারি দিয়ে তাশার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বলে উঠল, কনগ্রাচুলেশন তাশা। তাশা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ রায়ান ভাইয়া। চলো আজকে তোমাকে ট্রিট দেই।
কিন্তু কেন? এই যে আজকে তোমার পেইন্টিং এত সফলভাবে প্রদর্শিত হলো, ভালো দামে বিক্রি হলো এইজন্য, তোমার ভবিষ্যৎ শুভকামনার জন্য এতটুকু তো আমি করতেই পারি। কিন্তু সেই হিসেবে ট্রিট তো আমার দেওয়ার কথা। তুমি কেন দিবে? ওই কথা আমাদের দুজনের মধ্যে একজন দিলেই হলো। একই কথা কিভাবে হলো? উফ তাশা, তুমি অনেক কথা বলো। চলো তো এবার বাহিরে বেরোই। কয়েক ঘন্টা ধরে ভিতরে থাকতে থাকতে আমার ভীষণ সাফোকেশন হচ্ছে বলে তাশার হাতটা ধরে নিল রায়ান। তাশার এই ব্যাপারটা একদম ভালো লাগলো না। তাকে তার ইয়ান ভাইয়া ছাড়া অন্য কেউ ধরবে সেটা তার মনে বিরক্তির সৃষ্টি করে। কিন্তু রায়ান শুরু থেকেই ভদ্র স্বভাবের একটা ছেলে, তাই তার সাথে কোনো খারাপ ব্যবহার করার ইচ্ছে জাগলো না তাশার। রায়ান যেতে যেতে তাশাকে জিজ্ঞেস করলো, 6 বছর আগে তোমার কাজিনের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কি তখন তাকে ভালোবাসতে, কিংবা এখনো ভালোবাসো? এই প্রশ্নে থমকে গেল তাশা। উত্তরটা অনিবার্যভাবে হা হওয়া সত্ত্বেও সে কিছু বলতে পারল না। কারণ যে মানুষটা আদৌ তার হবে না, যাকে পাওয়ার সম্ভাবনা এখন আর নেই, তাকে জড়িয়ে কোনো পজিটিভ সাইন দিতে চায় না তাশা। তাই রায়ানের উত্তরে নির্দ্বিধায় বলল, না ভালোবাসতাম না, আর এখনো বাসি না। তাশার উত্তরটা রায়ানের মনে প্রগাঢ় স্বস্তির সঞ্চার করলো। সে মনে মনে এমন কিছু একটাই শুনতে চাচ্ছিল। তাই তাশার মুখে এই কথাটা শোনা মাত্রই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর প্রাঞ্জল হেসে বলল, তাহলে কাউকে ভালোবাসতে না তো এখন আর আপত্তি নেই, তাই না? তাশা নির্লিপ্ত স্বরে বলল, আমার সেসবের কোনো ইচ্ছে নেই। ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি। তাহলে কি সারা জীবন কুমারী থাকবে? জানি না। রায়ান মনে মনে বলল, তোমার জীবনে যেহেতু কেউ ছিল না কিংবা নেই, সেহেতু আমার একটা চান্স আছেই বলতে হবে। আমি তোমার মনে ভালোবাসা সঞ্চার করে তোমাকে সম্পূর্ণভাবে আমার করে নিব তাশা। তাশা জিজ্ঞেস করলো, আপনার ভালোবাসার কেউ নেই ভাইয়া? ছিল না, তবে মনে হয় এসে গেছে। তাশা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কে সে? রায়ান তাশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, গম্ভীর কণ্ঠে বলল, সময় হলে তোমাকেই সবার আগে বলবো। মিলানের জনপ্রিয় একটি কোম্পানি, বেনেটন। যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল তানভি, কিন্তু ইন্টারভিউ শেষে সে রীতিমতো রাগে ফুঁসছে। সায়ান কোনোভাবে তাকে ধরে বেঁধে শান্ত করে পার্কের বেঞ্চিতে বসিয়ে রেখেছে, এমনকি পানির বোতল এগিয়ে দেওয়া সহ তানভীর মাথায় আইস কিউব রাখা পর্যন্ত সব কাজ সে করেছে। কিছুক্ষণ আগের ঘটনা। একে একে সকলের ইন্টারভিউ দেওয়া শেষ হলে তানভীর সবার শেষে যায় ইন্টারভিউ দিতে। তবে যাওয়ার আগে সে অবাক হয়ে লক্ষ্য করেছিল, যতগুলো মেয়ে বের হয়ে আসছিল সবাই কেমন যেন অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তানভীর সেসবে তেমন একটা গুরুত্ব না দিয়ে ইন্টারভিউ রুমে ঢুকে যায়, কিন্তু সেখানে ঢুকে সে অবাক হয়ে যায়। রুমে ইন্টারভিউয়ের কোনো আয়োজন কিংবা লোকজন ছিল না, কেবল সেই কোম্পানির মালিক আলেসান্দ্রো কার্লো ডেস্ক চেয়ারে বসেছিল। শুরুতেই তানভীকে আপাদমস্তক একবার নোংরা দৃষ্টিতে পরখ করে নেয় লোকটা। তানভীর প্রথমে নিজেকে গুটিয়ে নিলেও পরবর্তীতে লোকটার নোংরা দৃষ্টি এবং কথাবার্তা তাকে প্রথমে অপ্রস্তুত এবং পরে রাগান্বিত করে তোলে। শেষ পর্যায়ে তানভী এক অবাক কাণ্ড করে বসেছিল। তাকে স্পর্শ করতে আসতেই লোকটার প্যান্টের মেইন পয়েন্টে বরাবর একটা কিক মেরে এক দৌড়ে সেই কক্ষ থেকে বেরিয়ে আসে সে। সিকিউরিটি গার্ডরা তার পিছু করলেও অফিসের বাইরে এসে সায়ানের সাহায্যে সে দ্রুত রাস্তায় বেরিয়ে এসে তার সাথে দৌড়াতে থাকে। দৌড়ে হাঁপাতে হাঁপাতে একটা পার্কে এসে বসে দুজন। তানভীর আগে গজগজ করতে লাগলো এবং বলল, ওই শালার বেটার এত সাহস! কি দেখেছো সায়ন ভাইয়া? আমার সাথে উল্টাপাল্টা কাজ করতে চেয়েছিল। ইচ্ছা তো করছিল ওই বাস্টার্ডের চোখ দুটো গেলে দেই। সায়ান স্মিত হেসে বলল, লোকটার মেইন পয়েন্ট বরাবর যেভাবে কিক মেরেছো, তাতে তার বংশের বাতি জ্বলার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। বেচারার তো মস্ত বড় ক্ষতি করে দিয়েছো তুমি। তানভী ফুঁসে উঠে বলল, তুমি শুধু ওর কথাই ভাবছো সায়ন ভাইয়া। ও যে আমার সাথে কি করতে চেয়েছিল সেটা একবারও ভাবলে না? সায়ন এবার গম্ভীর মুখ ভঙ্গি করে বলল, আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে নির্ঘাত ওই বেটার মুন্ডু কেটে হাডুডু খেলতাম। শালা বেয়াদবদের বাচ্চার সাহস কত বড়, আমাদের তানভীর সাথে ওরকম করে। তানভী অন্যদিকে ঘুরে বলল, থাক থাক, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি আর আমার জন্য কত চিন্তা করো। পরক্ষণে আবার সিরিয়াস হয়ে তানভী বলতে লাগলো, এই পর্যন্ত 4টা চাকরির ইন্টারভিউ দিলাম, অথচ একটাতেও টিকতে পারলাম না। আজকে এটাও হাতছাড়া হয়ে গেল। এভাবে কতদিন আর চাকরি না করে হাত পা গুটিয়ে বসে থাকবো?
বাবা, মা, তাশা আর তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব তো আছে। সায়ান অভয় দিয়ে বলল, আরে এত চিন্তা করছো কেন তানভি? আমি, ভাইয়া আর আমাদের বাবা তো আছি তোমাদের খেয়াল রাখার জন্য। তানভি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এমনিতেই তোমরা আমাদের জন্য অনেক কিছুই করেছো। এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। অন্তত আরো এত ঋণ না হয়ে ঋণ শোধ করার ছোট্ট একটা উপায় খুঁজতে চাই আমি। সায়ান বিরক্ত হয়ে বলল, বারবার ঋণ ঋণ করছো কেন? আমরা কি তোমাদের পর নাকি তানভি? তানভি সায়ানের কথায় পাত্তা না দিয়ে হঠাৎ বেঞ্চের পাশে পড়ে থাকা একটা নিউজ পেপারের দিকে নজর দিল। সেটার ফ্রন্ট পেজে একটা চাকরির বিজ্ঞাপন দেখে তার চোখ আটকে যায়। পেপারটি হাতে নিয়ে সে চোখ বুলাতেই দেখতে পেল ইতালির বিখ্যাত কোম্পানি নিউট্রেলাতে বর্তমান সিইও এর জন্য পিএ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। আর মাত্র একদিন পরই ইন্টারভিউ শুরু হবে। তানভি মনে মনে ভাবল, এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। ইতিমধ্যে হয়তো অনেকেই এই পদের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে, তাকেও যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। এই চাকরিটা যে কোনো মূল্যে তাকে পেতে হবে। তানভি উচ্ছ্বসিত হয়ে সায়ানকে ডেকে বলে উঠল, এই যে দেখো সায়ান ভাইয়া, নিউট্রেলা কোম্পানিতে সিইও এর জন্য পিএ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। আমার এটাতে অ্যাপ্লাই করে চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। সায়ান পেপারটা হাতে নিয়ে বলল, এটা তো ইতালির অনেক প্রখ্যাত একটি কোম্পানি। এই কোম্পানি ইতালির নাম্বার 1 বক্স দখল করে আছে। মেড ইন ইতালির ব্র্যান্ডগুলোর মধ্যে সেরা প্লেসমেন্ট এটা। এই কোম্পানির পিএ হওয়া মানে তো তোমার ভাগ্য বদলে যাওয়া। আরে সেটাই তো বলছি আমি, যে কোনো মূল্যে আমাকে এই পদটাই পেতে হবে। তারপর তানভি কিছুটা ভাবুক হয়ে মনে বলল, কিন্তু এই কোম্পানির সিইও কে? গুগল সার্চ করলেই তো পেয়ে যাবে। গুড আইডিয়া বলে তানভি দ্রুত ফোন বের করে গুগলে নিউটেলা কোম্পানির বর্তমান সিইও লিখে সার্চ করতেই এরিস অ্যাড্রিয়ানের কথাগুলো স্যান্ড্রাম পিকচারে এবং তার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন সামনে চলে এলো। 30 বছর বয়সী এরিসের পরিবার, ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, লাইফস্টাইল, কোম্পানি সম্পর্কিত যাবতীয় খবরাখবর সেখানে ডিটেইলসে বর্ণনা করা আছে। তবে সবকিছুকে উপেক্ষা করে তানভি এক দৃষ্টিতে এরিসের ধারালো সুদর্শন চেহারার দৃঢ় ব্যক্তিত্বময় ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনটা অজান্তেই কেমন যেন ধক করে উঠল, বুকের ভেতরটা মুহূর্তেই কেমন অস্থির হয়ে উঠল। সেই সাথে বেড়ে গেল হৃদস্পন্দন। তানভি কাঁপা কাঁপা হাতে এরিসের ছবিগুলোতে হাত বুলিয়ে দিল। তার এমন আচরণের কারণ সে নিজে খুঁজে পেল না। তবে ছবির মানুষটাকে তার খুব করে চেনা মনে হচ্ছে। মনে হয় কত যুগ ধরে মানুষটা তার চেনা। তানভি, তানভি, হঠাৎ সায়ানের ডাকে ঘোর কাটল তানভীর। সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, হুম। হঠাৎ কেন? কোন দুনিয়ায় হারিয়ে গিয়েছিলে তুমি? এতবার করে ডাকছিলাম অথচ তোমার কোনো সাড়া শব্দ পাইনি। কিছু হয়েছে তোমার? কি? কিছু না? আর ইউ শিওর? ইয়েস। তুমি কি আগামী পরশু এই ইন্টারভিউর জন্য যাবে? তানভি এক পলক ইরিশের ছবিগুলোর দিকে তাকিয়ে থেকে দ্রুত মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, হুম। এবার তাহলে চলো রেস্টুরেন্ট থেকে দুজন একসাথে লাঞ্চ করে নেই। সকালে এত করে বললাম অথচ তুমি ব্রেকফাস্ট করলে না। বাবা এই কথা শুনলে আমাকে আস্ত রাখবে না। তানভি খিলখিল করে হেসে উঠে বলল, আঙ্কেলকে এত ভয় পাও তুমি? সায়ান দুই হাত প্রসারিত করে লম্বা সুর করে টেনে বলল, প্রচুর। তানভীর সায়ানের এমন কাণ্ড দেখে আবারও হাসতে লাগলো। তার সেই প্রাণবন্ত প্রাঞ্জল হাসির দিকে মুখ ও দৃষ্টি তাকিয়ে রইল সায়ান, যেন এই হাসি মাখা মুখটার দিকে সে অনন্তকাল তাকিয়ে থাকতে পারবে।